পাউলো কোয়েলহো রচিত ব্রাইডা দ্বিতীয় পর্ব। ডাবলিনের প্রাণকেন্দ্রে বইয়ের দোকানটি অবস্থিত। অকাল্ট বা গুপ্তজ্ঞানের আধিভৌতিক বিষয়ের বইয়ের সমারোহ সেখানে। সংবাদপত্র অথবা সাময়িক পত্রিকাতে কখনোই বিজ্ঞাপন দেখা যায় না। লোকজনকে সেখানে গিয়ে অন্যদের জন্য সুপারিশও করতে হয় না। মালিক এতেই খুশি যে তার বিশেষ কিছু কাস্টমার আছে। বইয়ের দোকান পূর্ণ থাকে। ব্রাইডা এই বইয়ের দোকান সম্পর্কে শুনেছিল। শেষ পর্যন্ত তার এক শিক্ষকের কাছ থেকে বইয়ের দোকানের ঠিকানা পেয়েছে। এই শিক্ষক তাকে কিছুদিন নবভ্রমণ বিদ্যা শিখিয়েছিলেন। ব্রাইডা একদিন সন্ধ্যায় কাজ শেষ করে সেখানে গিয়েছিল। এরপর থেকে যখনই সে সুযোগ পেত বইয়ের দোকানে বইয়ের খোঁজে যেত। কিন্তু সে কখনো কোনো বই কিনত না, কারণ বইগুলো দেশের বাইরে থেকে আনিয়ে নেওয়া, তাই দামটাও ছিল খুব বেশি। সে বইগুলো ঘাটাঘাটি করত, বইয়ের মধ্যকার ডিজাইন আর প্রতীক নিয়ে পড়াশোনা করত। জ্ঞানের দুয়ার তার জন্য সব সময় খোলা ছিল। জাদুকরের সাথে তার অভিজ্ঞতার পরে সে আরও বেশি সতর্ক হয়েছিল। মাঝে মধ্যে সে শুধু সেসব জিনিস বুঝতে পারত, তার প্রতি উৎসাহ দেখাতো। বুঝতে পারছিল জীবনের গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার হারিয়ে ফেলেছে। এখনকার মতো থাকলে একই রকম অভিজ্ঞতা বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকবে। এখনও নিজেকে বদলানোর মতো সৎসাহস গড়ে ওঠেনি। এজন্য তাকে অনবরত সংগ্রাম করে যেতে হবে। সে গাঢ় অন্ধকার রাত্রির অভিজ্ঞতা অর্জন করেছে। জানতো এই পথে নিজেকে খুঁজে পাবে না। যদিও নিজের ব্যাপারে মাঝে মধ্যে অসন্তুষ্ট হতো, নিজের সীমাবদ্ধতার কথা চিন্তা করে বাইরে যাওয়া অসম্ভব মনে হতো তার কাছে। বই অপেক্ষাকৃত নিরাপদ। শত বছর আগের গবেষণাধর্মী গ্রন্থে বুকশেলফ ভরে আছে। শুধু বইয়ের পাতাতেই খুব কম সংখ্যক লেখক নতুন কিছু বলতে ভয় পেয়েছিল। বইয়ের পাতার জ্ঞান, আদিভৌতিক জ্ঞান, দূর এবং নিকটবর্তী প্রত্যেক যুগের জন্য উন্মোচিত হয়েছিল। বইয়ের সম্বন্ধে জানা ছাড়াও ব্রাইডার বইয়ের দোকানে যাওয়া আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ছিল ক্রেতাদের লক্ষ্য করা। সে কখনো কখনো রসায়নের গবেষণাধর্মী বই পড়ার ভান করত। সে সময় মূলত অনাগত নারী পুরুষদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখত। বিশেষত তার চেয়ে বেশি বয়স্ক লোকজনদের উপর নজর রাখত। এসব পাঠক সাধারণত স্বচ্ছন্দে বইয়ের দোকানে ঘোরাঘুরি করত। তারা জানতো তারা কি চায় এবং সবসময় ঠিক সেলফটিতেই যেত। সে কল্পনা করার চেষ্টা করত লোকজনের পছন্দসই বইগুলো খুব ব্যক্তিগত ব্যাপার হবে। কাউকে কাউকে খুব জ্ঞানী মনে হতো, ভেতরের শক্তি জাগিয়ে তোলার ক্ষমতা আছে এমন মনে হতো। অন্যরা ব্যাপরাভাবে বহু আগের ভুলে যাওয়া উত্তর খোঁজার চেষ্টা করত। দেখে মনে হতো খুঁজে না পেলে তাদের জীবনের কোনো অর্থ থাকবে না। ব্রাইডা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারছিল সর্বাপেক্ষা নিয়মিত খদ্দেররা দোকানের মালিকের সঙ্গে দু একটা কথা বলে, যেমন চাঁদের কলা, পাথরের বৈশিষ্ট্যাবলী এবং ধর্মীয় রীতিনীতির শব্দের সঠিক উচ্চারণ। একদিন বিকেলে ব্রাইডাও এরকম করতে যথেষ্ট সাহসিকতা দেখিয়েছিল। সে কাজ থেকে ফিরে এসেছিল। দিনটা খুব ভালোভাবে কেটেছে। আজকের দিনটা ভাগ্য পরীক্ষা করার জন্য উপযুক্ত। আমি জানি এখানে গোপন সমাজ আছে, ব্রাইডা বলল। কথাবার্তা শুরু করার জন্য খুব ভালো একটা লাইন ভাবল সে কিছু জানতো। দোকান মালিক তার অ্যাকাউন্ট থেকে চোখ তুলে তাকে বিস্ময়ের সাথে দেখল। আমি জাদুকরের সাথে ছিলাম, ব্রাইডা কথাবার্তা চালিয়ে যাওয়ার জন্য বলল। সে যে কিছু জানে এটা বোঝাতে চাইল। তিনি আমাকে গাঢ় অন্ধকারতম রাত্রি সম্পর্কে বুঝিয়েছেন। তিনি আমাকে বলেছেন জ্ঞানের পথ মানে এই নয় যে ভুল করতে ভয় পাওয়া যাবে না। ব্রাইডা খেয়াল করলো দোকান মালিক এখন তার কথা আগের চেয়ে বেশি মনোযোগ দিয়ে শুনছে। জাদুকর যদি তাকে কিছু শিক্ষা দিয়ে বিরক্ত বোধ করত, তাহলে হয়তো সে অবশ্যই বিশুষ্ক হতো। আপনি যদি গাঢ়তম অন্ধকার রাত্রির পথ জানেন, তাহলে আপনার বইয়ের দোকানের কি প্রয়োজন? বই বিক্রেতা শেষ পর্যন্ত বলল। ব্রাইডা জানতো জাদুকরের নাম উল্লেখ করা কোনো কাজের কথা নয়। বলল,
আমি এই পদ্ধতিতে শিখতে চাই না। দোকান মালিক আরও কাছ থেকে এই সুন্দরী তরুণীকে দেখতে লাগলো। মেয়েটা যেন স্বর্গীয় উপাদান। তারপরেও জাদুকর তাকে অনেক বেশি অধিকার করে রেখেছে। হয়তো এর চেয়ে বেশি কিছু আছে। মেয়েটি সম্ভবত মিথ্যা বলছে, কিন্তু মেয়েটি অন্ধকার রাত্রির কথাও বলছে। আপনি প্রায়ই এখানে আসেন, দোকান মালিক বলল। আপনি আসেন, কয়েকটা বই পড়েন, কিন্তু কোনো কিছু কেনেন না। এখানকার বই অনেক বেশি দামি, যে বলল। সেই লোকটার সাথে কথোপকথন চালিয়ে যেতে চায়। কিন্তু আমি আর অন্যান্য বই পড়েছি, কোর্সে অংশও নিয়েছি। ব্রাইডা তার কোর্সের শিক্ষকদের নাম বলল। আশা করছে লোকটাকে প্রভাবিত করতে পারবে। সব কিছু যেরকম আশা করছিল সেরকম হলো না। দোকান মালিক তাকে বাদ দিয়ে অন্য আরেকজন কাস্টমারের সাথে কথা বলতে গেল। একজন ক্রেতা জানতে চাইছিল তিনি যে বই অর্ডার দিয়েছিলেন তা এসেছে কিনা। পরবর্তী 100 বছরের গ্রহের অবস্থান সম্পর্কিত বই ছিল সেটি। দোকান মালিক কাউন্টারের নিচে রাখা কয়েকটা প্যাকেজ পরীক্ষা করে দেখল। ব্রাইডা দেখল প্যাকেজগুলোতে সারা দেশের বিভিন্ন রকমের স্ট্যাম্প লাগানো। ব্রাইডা আগের চেয়েও বেশি নার্ভাস হয়ে পড়ল। তার প্রাথমিক সাহস পুরোপুরি উবে গেছে। কিন্তু সে অনন্য পায়। অন্য কাস্টমারকে মিটিয়ে না আসা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। আমি জানি না কিভাবে শুরু করব, ব্রাইডা বলল। তার চোখ জলে ভরে গেল। আপনি কোন বিষয়ে জানতে চান? মালিক জিজ্ঞাসা করল। আমি যা বিশ্বাস করি সে ব্যাপারে। তার কাছ থেকে একমাত্র সম্ভাব্য উত্তর। সে সারা জীবন যা বিশ্বাস করে তার খোঁজে কাটিয়েছে। একমাত্র সমস্যা হলো প্রতিদিন সে ভিন্ন ভিন্ন কিছু বিশ্বাস করে এসেছে। বই বিক্রেতা এক টুকরো কাগজে একটা নাম লিখল। অ্যাকাউন্টের কাগজ ছিল। সেখান থেকে এক টুকরো ছিঁড়ে দিল, কিছুক্ষণের জন্য হাতে ধরে রাখল। আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি। একটা সময় ছিল যখন লোকজন জাদুকরী অভিজ্ঞতাকে প্রাকৃতিক ব্যাপার বলে গ্রহণ করত। সে সময় কোনো পুরোহিত ছিল না। কেউ অতিপ্রাকৃত ব্যাপারের পেছনে গোপনীয়তা খুঁজেও বেড়াতো না। ব্রাইডা বুঝতে পারছিল না যে লোকটা তাকে কোনো কিছু রেফার করছে কিনা। আপনি কি জানেন ম্যাজিক কি? লোকটা জিজ্ঞাসা করল। দৃশ্যমান জগৎ এবং অদৃশ্যমান জগতের মধ্যে সেতুবন্ধন। দোকান মালিক তাকে হাতে ধরা কাগজের টুকরাটা দিল। একটা ফোন নাম্বার আর নাম লেখা, উইক্কা। ডাকিনী বিদ্যায় একজন ঈশ্বর থাকেন। তিনি অন্ধকারের ঈশ্বর। তার একজন স্ত্রী থাকেন, তিনি অন্ধকারের ঈশ্বরী। ডাইনিরা যে ধর্ম পালন করে তার নাম উইক্কা। উইক্কা শব্দের অর্থ উইজার্ড বা জাদুকর। তবে এখানে ডাইনি সম্রাজ্ঞীকে উইক্কা নামে ডাকা হচ্ছে। ব্রাইডাল লোকটার হাত থেকে কাগজটা এক প্রকার ছিনিয়ে নিল। মালিককে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো। সে দরজার কাছ থেকে ঘুরে দাঁড়িয়ে বলল, আমি জানি ম্যাজিক অনেক ভাষায় কথা বলে, এমনকি একজন বই বিক্রেতার ভাষাও যে অসহযোগীর ভান করে, কিন্তু প্রকৃতপক্ষে খুব বিনয়ী, ভদ্র আর উপকারী। ব্রাইডাল লোকটার দিকে চুমু ছুঁড়ে দিয়ে চলে গেল। বই বিক্রেতা থমকে দাঁড়িয়ে রইল। জাদুকর তার ছাত্রীকে এই জিনিস শিখিয়েছে। সে ভাবল, একটা উপহার, তা যতই ভালো হোক, জাদুকরের এতটা আগ্রহ দেখানোর কোনো কারণ থাকতে পারে না। আরও কোনো উদ্দেশ্য থাকতে পারে। উইক্কা তা বের করতে পারবে। দোকান বন্ধ করার সময় বই বিক্রেতা সম্প্রতি লক্ষ্য করছে তার খরিদ্দার পরিবর্তিত হয়ে যাচ্ছে। অনেক তরুণ আসছে। পুরনো বইগুলো আবার শেলফে ফিরে আসছে। শেষ পর্যন্ত জিনিসগুলো যেখান থেকে গিয়েছিল সেখানেই ফিরে আসছে। পুরাতন ভবনটি শহরের কেন্দ্রে। জায়গাটা 19 শতকে রোমান্টিসিজমের নিদর্শন হিসাবে ট্যুরিস্টদের দর্শনীয় স্থান। উইক্কা দেখা করতে রাজি হওয়ার আগে ব্রাইডাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে। আর এখন ব্রাইডা রহস্যময় ধূসর ভবনের সামনে দাঁড়িয়ে আছে। নিজের উত্তেজনাকে চেপে রাখতে চাইছে। ভবনটি সে যেরকম কল্পনা করেছিল ঠিক তেমনই। যারা বইয়ের দোকানে ঘোরাঘুরি করতে পারে তাদের জন্য কাঙ্ক্ষিত জায়গা। কোনো এলিভেটর নেই। ব্রাইডা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। কাঙ্ক্ষিত তলায় পৌঁছে দরজায় বেল বাজালো। ভেতরে কুকুর ডেকে উঠল। তার একটু পর
ছিমছাম অভিজাত গম্ভীর দর্শনীয় এক মহিলা দরজা খুলে দিল। আমি ফোন করেছিলাম, ব্রাইডা বলল। উইকা ভেতরে আসার ইঙ্গিত দিল। ব্রাইডা ভিতরে লিভিং রুমে ঢুকলো। সাদা দেয়ালে আধুনিক চিত্রকলার সমারোহ, দেয়ালে পেইন্টিং, ঘরে ভাস্কর্য এবং টেবিলের উপর চিত্রায়িত তৈজসপত্র। ঘরটা খুব চতুরতার সাথে বিভিন্ন অংশে বিভক্ত করা হয়েছে। এর ভেতরে সোফা, একটা ডাইনিং টেবিল এবং একটা লাইব্রেরিও আছে। প্রতিটি জিনিসই বেশ উঁচু মানের, এবং এরকম জিনিস শুধু নিউজ স্ট্যান্ডের স্থাপত্য আর ডিজাইন ম্যাগাজিনগুলোতে দেখেছে। অবশ্যই সৌভাগ্যের প্রতীক, ব্রাইডা ভাবল। উইকা ব্রাইডাকে পথ দেখিয়ে বিশালাকার লিভিং রুমে নিয়ে গেল। দুটো ইটালিয়ান চামড়ায় মোড়া চেয়ার আর একটি ইস্পাতের আর্মচেয়ার দ্বারা সজ্জিত। দুই চেয়ারের মাঝখানে নিচু কাচের টেবিল। তুমি বেশ ছোট, উইকা শেষ পর্যন্ত বলল। ব্যালেরিনাতে তার স্বাভাবিক মন্তব্য এ ধরনের ছিল। ব্রাইডা কিছুই বলল না, মহিলার কাছ থেকে আরও কিছু শোনার জন্য অপেক্ষা করছিল। এই ফাঁকে পুরাতন ভবনে আধুনিক ডিজাইনের সমারোহে বিস্মিত হচ্ছিল। জ্ঞান আহরণের ব্যাপারে তার রোমান্টিকতার ধারণা আরেকবার ধাক্কা খেল। তিনি আমাকে ফোন করেছিলেন, উইকা বলল। ব্রাইডা বুঝতে পারল তিনি বলতে বই বিক্রেতার কথা বলা হচ্ছে। আমি একজন শিক্ষকের খোঁজে এসেছি। আমি জাদুবিদ্যার পথ অনুসরণ করতে চাই। উইকা ব্রাইডার দিকে তাকালো। মেয়েটি সত্যি একটা উপহার, কিন্তু তাকে জানতে হবে ম্যাগাস কেন এই তরুণীর ব্যাপারে এত আগ্রহী। মেয়েটার নিজের ব্যাপারটাই যথেষ্ট নয়। ম্যাগাস যদি জাদুবিদ্যার ব্যাপারে নতুন হতো, তাহলে হয়তো এরকম একজন তরুণীর দ্বারা প্রভাবিত হতো। কিন্তু তিনি খুব ভালো করেই জানেন প্রত্যেকের মধ্যে ঐশ্বরিক দান আছে। তিনি এ জাতীয় ফাঁদে পড়ার ব্যাপারে অভিজ্ঞ। উইককে উঠে দাঁড়ালো, বুকশেলফের কাছে গিয়ে তার প্রিয় তাসের বাক্স তুলে নিল। তুমি কি জানো কিভাবে তাসের জাদু দেখাতে হয়? উইকা জিজ্ঞাসা করল। ব্রাইডা মাথা নেড়ে সম্মতি দিল। সে ব্যাপারে কয়েকটা কোর্স করেছে। জানে ওই মহিলার হাতে যে তাসটা রয়েছে তা ভাগ্যের ট্যারোর কার্ড। ওখানে ৭৮টা কার্ড আছে। সে কয়েক পদ্ধতিতে এই কার্ডের খেলা শিখেছে, আর এখন সেই জ্ঞান প্রয়োগ করার সুযোগ পেয়ে খুশি হয়ে উঠল। উইকা কার্ডগুলো নিজের কাছে রাখলো, সাফল করলো, তারপর কাচের টেবিলের উপর এলোমেলোভাবেই কার্ডগুলো উল্টো করে রাখলো। ব্রাইডা কোর্সের সময় এই পদ্ধতিটা খুব একটা পছন্দ করতো না। মহিলাটা সেগুলোর দিকে দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। অদ্ভুত ভাষায় কিছু বুলিয়ে উড়িয়ে গেল, তারপর একটা কার্ডের পিঠ সোজা করে রাখলো। ২৩ নম্বর কার্ড, ক্লাবের কিং। খুব ভালো প্রতিরক্ষা, উইকা বলল। কালো চুলের একজন শক্তিশালী অদম্য মানুষ। তার বয়ফ্রেন্ড শক্তিশালীও নয়, অদম্যও নয়, আর জাদুকরের চুলের রং ধূসর। শারীরিক অভিব্যক্তি নিয়ে ভাববে না। উইকা এমনভাবে বলল সে যেন তার মনের কথা বুঝতে পেরেছে। তোমার আত্মার সঙ্গী সম্পর্কে ভাবো। আপনি আত্মার সঙ্গী বলতে কি বোঝাতে চাচ্ছেন? ব্রাইডা বিস্মিত। এই ভদ্রমহিলা তার মধ্যে অন্যরকম শ্রদ্ধা আদায় করে নিয়েছে, যা জাদুকর অথবা বই বিক্রেতার চেয়ে ভিন্ন রকম। উইকা এই প্রশ্নের উত্তর দিল না। আবার কার্ডগুলো সাফল করে আগের মতো এলোমেলো করে টেবিলের উপর ছড়িয়ে রাখলো। শুধু এবার কার্ডগুলো সোজা করে ছড়ানো। একেবারে মধ্যের কার্ডটা নাম্বার 11। একজন মহিলা জোর করে সিংহের মুখ হা করছে। উইকা কার্ডটা তুলে ব্রাইডাকে ধরতে বলল। ব্রাইডা তাই করলো। এর আগের ভবিষ্যৎবাণীতে তোমার শক্তি সবসময়ই একজন মহিলা, উইকা বলল। আত্মার সঙ্গী বলতে আপনি কি বোঝাতে চান? ব্রাইডা আবার জিজ্ঞাসা করলো। প্রথমবারের মতো সেই মহিলাটির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, কিন্তু খুব দুর্বল চ্যালেঞ্জ তা। উইকা মুহূর্তের জন্য নীরব রইল। মনের মধ্যে সন্দেহ ডেকে গেল। কোন একটা নির্দিষ্ট কারণে ম্যাগাস এই মেয়েকে আত্মার সঙ্গী সম্বন্ধে শেখায়নি।
ননসেন্স, সে নিজে নিজে বলল। তারপর ভাবনাটাকে ছেড়ে ফেলল। আত্মার সঙ্গী হচ্ছে প্রথম জিনিস যা তারা চাঁদের রীতিনীতি অনুসরণ করতে চায়, তারা শেখে। উইক্কা বলল, শুধু আত্মার সঙ্গীকে বুঝতে পারার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি কতটুকু জ্ঞান আমাদের মধ্যে সঞ্চারিত হলো। উইক্কা ব্যাখ্যা করতে চলল। ব্রাইডা চুপ করে শুনে যেতে লাগলো। আমরা স্বর্গীয় কারণ আমরা সবাই ঈশ্বরের প্রতিনিধি, যে কারণে আমরা অনেক জীবন মৃত্যুর ভিতর দিয়ে চলি। আমরা অচেনা জগৎ থেকে এসে আবার অচেনা জগতে চলে যাই। জাদুবিদ্যার জগতে এসে তুমি বুঝতে পারবে ম্যাজিকে এরকম অনেক জিনিস আছে যা কখনো ব্যাখ্যা করা যায় না। ঈশ্বর নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট পদ্ধতিতে রাখার সিদ্ধান্ত নেন এবং তিনি কেন এমনটি করেন তার গোপনীয়তা শুধু নিজের কাছেই রাখেন। বিশ্বাসের আধার রাত্রি, ব্রাইডা ভাবল। তো তার অস্তিত্ব চাঁদের রীতিনীতিতে হয়েছে। ঘটনা হলো এসব ঘটে, উইক্কা বলে চলল। যখন লোকে পুনর্জন্ম বা পুনর্জাগরণের কথা ভাবে, তারা সব সময় খুব কঠিন একটা প্রশ্নের মুখোমুখি হয়। শুরুতে পৃথিবীতে মাত্র কতিপয় লোক এরকম প্রশ্নের মুখোমুখি হতো, কিন্তু এখন তাদের সংখ্যা অনেক বেশি। এই সমস্ত নতুন আত্মা কোথা থেকে আসে? ব্রাইডার দম বন্ধ করে বসে রইল। এরকম প্রশ্ন নিজেকে বহুবার করেছে। উত্তরটা সহজ। উইক্কা তরুণীটি নীরবতাকে উপভোগ করে বলল, এরকম পুরো জন্মে আমরা দুই ভাগে ভাগ হয়ে যাই। আমাদের আত্মা যেভাবে স্ফটিক আর তারকা, কোষ আর উদ্ভিদে ভাগ হয়, আমাদের আত্মা দুই ভাগে ভাগ হয়। এই নতুন আত্মা আবার পরবর্তীতে দুই ভাগে ভাগ হয়। কয়েক পুরুষ ধরে আমরা এই পৃথিবীতে বৃহত্তর অংশ হিসেবে ছড়িয়ে পড়ি। শুধু এর একটা অংশই জানে সে কে। ব্রাইডা জিজ্ঞাসা করল। তার অনেক কিছুই জিজ্ঞাসা করার আছে, কিন্তু সে ওগুলোকে একসাথে জিজ্ঞাসা করতে চায়, আর সেগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সেই অংশ থেকে হই যাকে আলকেমিস্টরা অ্যানিমা মান্ডি পৃথিবীর আত্মা বলে থাকে, উইক্কা বলল। সত্যটা হলো, যদি অ্যানিমা মান্ডি এভাবে বিভক্ত হতে থাকে তাহলে তা বড় হতে থাকবে, কিন্তু এটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। সে কারণে যখনই দুই ভাগে বিভক্ত হয় তখনই আমরা নিজেদের খুঁজে পাই। যে পদ্ধতিতে তা খুঁজে পাই তাকেই আমরা প্রেম বলি। কারণ যখন একটা আত্মা বিভক্ত হয় তা সবসময় পুরুষ অংশ এবং নারী অংশে ভাগ হয়। এ কারণে বুক অব জেনেসিসে ওইভাবেই ব্যাখ্যা দেয়া আছে। আদমের আত্মা দুই ভাগে বিভক্ত হয়েছিল, হাওয়া তার থেকে জন্ম নিল। উইক্কা হঠাৎ থেমে গিয়ে টেবিলের উপর ছড়ানো ছিটানো কার্ডগুলো দিকে তাকালো। অনেক রকম তাস রয়েছে, উইক্কা বলল, কিন্তু সেগুলো সবই একই বক্সের বিভিন্ন অংশ। ওদের মেসেজ বুঝতে হলে আমাদের ওগুলো সবগুলো দরকার, সবগুলোই সমান গুরুত্বপূর্ণ। তো আত্মার ক্ষেত্রেই একই কথা খাটে। মানুষেরা সবাই বক্সের তাসের মতো পরস্পর সামঞ্জস্যপূর্ণ। প্রত্যেকের জীবনে একজন আত্মার সঙ্গীকে খুঁজে পেতে রহস্যময় বাধা আসে। যত মহত্তর ভালোবাসা তাদের পৃথক করে, ততই অনুভূতি তাদের আবার একত্র করে দেয়। কিন্তু আমার আত্মার সঙ্গীকে আমি কিভাবে জানতে পারবো? ব্রাইডা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করল। উইক্কা হেসে ফেলল। তার বিপরীতে বসা মেয়েটি ভীষণ আগ্রহ আর উদ্বেগের সাথে প্রশ্নটি করেছে। তাদের চোখের আলো দেখেই তুমি তোমার আত্মার সঙ্গীকে বলে দিতে পারবে। সময়ের সাথে সাথে লোকজন তাদের সত্যিকারের ভালোবাসাকে এভাবেই খুঁজে পায়। চাঁদের রীতিনীতির ভিন্নতর পদ্ধতি আছে। এ ধরনের ভিন্ন জ্যোতির্বিদ্যা, জ্যোতির্দৃষ্টি, যার দ্বারা আত্মার সঙ্গীর বাম কাঠের উপর আলোক বিন্দু দেখতে পায়, কিন্তু সেই মেয়েটিকে তা বলতে পারে না। মেয়েটি হয়তো একদিন ওই আলো দেখা শিখে নেবে বা নাও শিখতে পারে। মেয়েটি খুব তাড়াতাড়ি তা বুঝতে পারবে। ঝুঁকি নিয়ে
উইক্কা ব্রাইডাকে বলল, ব্যর্থতার ঝুঁকি, হতাশা, কুহক সবই পথে বাধা হিসেবে আসতে পারে, কিন্তু কখনো তোমার ভালোবাসার খোঁজ থেকে সরিয়ে নেবে না। তুমি খুঁজে যাবে, শেষ পর্যন্ত তুমি বিজয়ী হবে। ব্রাইডার মনে পড়ে গেল জাদুবিদ্যার পথের কথা বলতে গিয়ে জাদুকরও একই রকম কথা বলেছিল। সম্ভবত সব কিছু একই জিনিস, ব্রাইডা ভাবল। উইক্কা টেবিল থেকে কার্ডগুলো তুলতে লাগলো। ব্রাইডা বুঝতে পারলো তার সময় শেষ, যদিও তার আরও একটা প্রশ্ন জিজ্ঞাসা করা ছিল। প্রত্যেকের জীবনে কি একজনের বেশি আত্মার সঙ্গী থাকার সম্ভাবনা আছে? সাক্ষাৎ হওয়া সম্ভব? হ্যাঁ, উইক্কা তিক্ত স্বরে বলল। তা যখন ঘটে, হৃদয় দ্বিধাবিভক্ত হয়ে পড়ে, পরিণতিতে যন্ত্রণা আর দুর্ভোগ পোহাতে হয়। হ্যাঁ, একজন 3 অথবা 4 জন আত্মার সঙ্গীর সাথে মিলিত হতে পারে, কারণ আমরা সংখ্যায় বহুধাভক্ত এবং ছড়িয়ে ছিটিয়ে আছি। তরুণী মেয়েটি ঠিক প্রশ্নটাই জিজ্ঞাসা করেছে, কিন্তু এর উত্তর এড়িয়ে যেতে হবে। সৃষ্টির প্রয়োজনীয়তা একাকী এবং একমাত্র, উইক্কা বলল। আর এই প্রয়োজনীয়তাকেই ভালোবাসা বলে। ভালোবাসা এরকম শক্তি যা আমাদের একত্রে ফিরিয়ে আনে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভালোবাসাকে এক জায়গায় করে। আমরা গোটা পৃথিবীর জন্য দায়ী, কারণ আমরা জানি না তারা কোথায় থাকতে পারে। এসব আত্মার সাথীরা শুরু থেকেই একসঙ্গে ছিল। যদি তারা ভালো থাকে, তাহলে আমরাও ভালো থাকি। তারা সুখী থাকলে আমরাও সুখে থাকি। তারা ভালো না থাকলে আমরা দুঃখ ভোগ করি, যদিও তা অবচেতনভাবে ঘটে থাকে। সর্বোপরি আমরা পুনর্জন্মের জন্য দায়ী। অন্ততপক্ষে একবার আত্মার সে সঙ্গী একবার হলেও আমাদের পথ অতিক্রম করে, এমনকি যদি তা মাত্র একটি মুহূর্তের জন্য ঘটে থাকে, কারণ সেই মুহূর্ত তাদের মধ্যে এতটাই ভালোবাসা নিয়ে আসে, তা আমাদের বাকি দিনগুলোতে বিবেচ্য করে। রান্নাঘরে কুকুর ডাকছিল। উইক্কা কাঠ তোলা শেষ করে আবার ব্রাইডের দিকে তাকালো। আমরা আমাদের আত্মার সঙ্গীদের পাশ কাটিয়ে যেতে দিই, তাদের গ্রহণ করি না, এমনকি লক্ষ্যও করি না। আমাদের পরবর্তী আত্মার সঙ্গীর খোঁজ পাওয়ার জন্য অপেক্ষা করি। আমাদের স্বার্থপরতাও কারণে এমন ঘটে। তারপর আমরা আমাদের নিজেদের উপর অত্যাচার করে নিঃসঙ্গতাকে বরণ করে নিই। উইক্কা উঠে দাঁড়িয়ে ব্রাইডাকে বেরিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিল। তুমি এখানে তোমার আত্মার সঙ্গীকে খুঁজে পেতে আসোনি। বিদায় জানানোর আগে উইক্কা বলল, তোমার একটা ঐশ্বরিক শক্তি আছে, আর যখন আমি সেই ঐশ্বরিক শক্তিটা কি জানতে পারবো, তখন তোমাকে চাঁদের রীতিনীতি শেখাতে পারবো। ব্রাইডের নিজেকে বিশেষ কেউ বলে মনে হচ্ছিল। নিজের মধ্যে এই বোধটুকু অনুভব করা দরকার। এই মহিলা তাকে বেশ উৎসাহিত করেছে। সে যে অনেকের মধ্যে একজন, এই সম্মানটুকু দিয়েছে। আমি আমার সর্বোত্তম চেষ্টা করব। আমি চাঁদের রীতিনীতি শিখতে চাই। ব্রাইডা ভাবল, কারণ চাঁদের রীতিনীতিতে গভীর জঙ্গলে একাকী রাত কাটানোর দরকার নেই। এখন আমার কথা শোনো, উইক্কা শান্ত স্বরে বলল। আজ থেকে প্রতিদিন তোমার পছন্দ মতো 1 ঘন্টা সময় টেবিলে একাকী বসবে, আর আমি যেভাবে ট্যারো ডেক সাজিয়েছিলাম ওভাবে সাজাবে। পুরোপুরি এলোমেলোভাবে, কোনো কিছু বোঝার চেষ্টা করবে না। সাধারণভাবে কার্ডগুলো স্টাডি করবে। ওই মুহূর্তে তোমার যা জানা দরকার তা ওগুলো তোমাকে শিক্ষা দেবে। সূর্যের রীতিনীতির মতো আমাকে নিজে নিজে শিখে নিতে হবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্রাইডা ভাবল। বাসে বসে বুঝতে পারল ওই মহিলা তাকে তার ঐশ্বরিক শক্তির কথা বলেছে। পরবর্তী সাক্ষাতে হয়তো এ ব্যাপারে বলতে পারে সে। গোটা সপ্তাহ জুড়ে লিভিং রুমে টেবিলের উপর ট্যারোর কার্ড বিছিয়ে ব্রাইডা তাতেই মনোযোগী হয়ে রইল। রাত 10টায় ঘুমোতে যাওয়ার আগে ভোরে ওঠার জন্য অ্যালার্ম সেট করে রাখত। খুব ভোরে উঠে 1 কাপ কফি বানিয়ে নিত। ছড়ানো ছিটানো কার্ডগুলোর সামনে বসে ওদের ভেতরে লুকানো ভাষা পড়ার চেষ্টা করত। প্রথম রাতে ব্রাইডা খুব উত্তেজিত হয়ে পড়ল। ব্রাইডা অভিভূত যে উইক্কা তাকে এক ধরনের গোপন রীতিনীতি শিখিয়ে দিয়েছে। এ কারণে ঠিক একইভাবে কার্ডগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করত। আশা করত কোনো না কোনো অলৌকিক মেসেজ উন্মোচিত হবে। আধা ঘন্টা পর
কয়েকটা ছোট ছোট দৃশ্য দেখার পর, যেটাকে তার কল্পনার ফল হিসেবে ধরে নিয়েছে, বুঝতে পারল বড় ধরনের কোনো কিছু ঘটেনি। পরের রাতেও একই পুনরাবৃত্তি ঘটালো। উইক্কা বলছিল কার্ডগুলো তাদের নিজেদের গল্প বলবে। কোর্সে শেখা জ্ঞানের দ্বারা ব্রাইডা বুঝতে পারল কার্ডে খুব প্রাচীন আমলের গল্প বলা আছে, হাজার হাজার বছর আগের গল্প। সে সময় মানবতা তার আদিম জ্ঞানের খুব কাছাকাছি ছিল। ছবিগুলো এতই সাধারণ, ব্রাইডা ভাবল একজন মহিলা জোর করে সিংহের মুখ হা করে ধরেছে। দুটো রহস্যময় প্রাণী একটা ঠেলা গাড়ি টানছে। একজন মানুষ টেবিলের উপর ঢাকা জিনিসপত্রের সামনে বসে আছে। তাকে শেখানো হয়েছিল কার্ডের ডেকটা একটা বইয়ের মতো, যে বইয়ের মধ্যে জীবন চলার জন্য স্বর্গীয় জ্ঞান লিপিবদ্ধ আছে। কিন্তু বইয়ের লেখক জানতেন যে মানবতা ধর্মীয় জ্ঞানের চেয়ে অনেক সহজে শেখা হয়ে যাবে। ডেকের ভেতরে দেবদেবীরা রয়েছে। খুব সহজ কিছু হতে পারে না। প্রতিবার কার্ডগুলো টেবিলে ছড়ানোর পর ব্রাইডা ভাবল তাকে অনেক জটিল মেথড শেখানো হয়েছিল, বিস্তৃত পদ্ধতি। আর এই কার্ডগুলো কোনো রকম নিয়মকানুন ছাড়াই ছড়ানোর কারণে তার নিজস্ব পদ্ধতিতে সমস্যা হচ্ছিল। তৃতীয় রাতে রেগে মেগে কার্ডগুলো মেঝের উপর ফেলে দিল। এক মুহূর্তের জন্য ভেবেছিল তার এই রাগ প্রতিক্রিয়ার কারণে এর পেছনে হয়তো কোনো ম্যাজিক্যাল প্রতিক্রিয়া পাওয়া যাবে, কিন্তু এবারও ফলাফল অসন্তোষজনক। শুধু কয়েকটা কল্পনা যা সে আমার আগের কল্পনার মতোই বাতিল করে দিল। সেই সাথে মুহূর্তের জন্য আত্মার সঙ্গীর ধারণাটা তার মন থেকে মুছে যায়নি। প্রথমে তার মনে হলো সে যেন কৈশোরে ফিরে গেছে। কৈশোরের স্বপ্ন, এক রাজপুত্র পাহাড় পর্বত উপত্যকা পেরিয়ে এক পাটি কাচের জুতো মেয়েটির খোঁজে আসবে, অথবা ঘুমন্ত রাজকুমারীকে চুম্বনে জাগিয়ে তুলবে। আত্মার সঙ্গীকে খুঁজে পাওয়া কেবল রূপকথার গল্পের ঘটনাই হতে পারে, ব্রাইডা মজা করে নিজেকে বলল। রূপকথার জগতই তার কাছে প্রথমে জাদুকরী জগৎ হিসাবে ধরা দেয়, যে জগতে প্রবেশের জন্য এখনও সে সমানভাবে উদ্গ্রীব। বিস্ময়ের সাথে ভাবল কেন লোকজন সেই জগতের চিন্তা থেকে নিজেকে সরিয়ে রাখে, যা শৈশবে তার অসম্ভব আনন্দের মধ্যে রাখত। সম্ভবত তারা আনন্দের উপকরণ পুরোপুরি উপভোগ করতো না। তার কাছে ব্যাপারটা একটু এলোমেলো মনে হলো, কিন্তু ডায়েরিতে ব্যাপারটাকে সৃষ্টিশীল চিন্তাভাবনা হিসেবে লিখে রাখলো। এক সপ্তাহ নিজের আত্মার সঙ্গীত ধারণার মধ্যে আবেশিত রেখে ব্রাইডার অদ্ভুত অনুভূতি হলো। কি হবে সে যদি ভুল মানুষটাকে বেছে নেয়? অষ্টম রাতে সে আবার ট্যারোর কার্ডে মনোনিবেশ করতে করতে সিদ্ধান্ত নিল তার বয়ফ্রেন্ডকে পরের রাতে ডিনারের আমন্ত্রণ জানাবে। ব্রাইডা বেশ অভিজাত রেস্টুরেন্ট বেছে নিল, কারণ তার বয়ফ্রেন্ড সব সময় নিজেই বিল দেওয়ার জন্য জোরাজুরি করে। যদিও একজন পদার্থবিদ্যার প্রফেসর, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে তার আয় খুব বেশি নয়, সেক্রেটারি হিসেবে ব্রাইডার আয় তার চেয়ে অনেক বেশি। এখনও সামার চলছে। তারা নদীর পাশে পেভমেন্টের একটা টেবিলে বসলো। আমি জানতে চাই আত্মারা কখন আবার তোমার সাথে আমাকে ঘুমোতে দিবে, লরেন্স বেশ রসিকতার সাথে বলল। ব্রাইডা কড়া নজরে তার দিকে তাকালো। সে লরেন্সকে তার অ্যাপার্টমেন্টে 2 সপ্তাহের জন্য আসতে নিষেধ করেছিল। লরেন্স সম্মত হলেও বেশ জোরের সাথে জানিয়েছে সে তাকে কতটা ভালোবাসে। লরেন্সও তার পদ্ধতিতে জগতের রহস্য বোঝার চেষ্টা করে। এমনকি যদি একদিন লরেন্সও তাকে সপ্তাহ 2 জন্য দূরে থাকতে বলে, তাহলে তাকেও তাতে সম্মতি দিতে হবে। তারা ধীরে সুস্থে খেতে লাগলো। দুজন বেশিরভাগ সময় চুপচাপ রইল। নদীতে নৌকা দেখে ভেসে যাওয়া, পথের পাশে হেঁটে যাওয়া মানুষের শাড়ি দেখে সময় কাটল। টেবিলের ওপরের হোয়াইট ওয়াইনের বোতল ধীরে ধীরে খালি হয়ে গেল। আরেকটা বোতল দিয়ে গেল। আধা ঘন্টা পর তারা 2টো চেয়ারের পাশাপাশি এনে একত্রে রাখল। একে অন্যের কাঁধে হাত দিয়ে বসলো গ্রীষ্মের তারাখচিত আকাশ দেখতে। আকাশের দিকে তাকিয়ে দেখো। লরেন্স ব্রাইডার চুলে হাত বোলাতে বোলাতে বলল, তুমি এখন যা দেখছো, হাজার হাজার বছর আগেও আকাশটা এরকম ছিল। লরেন্স এ কথা তাদের প্রথম সাক্ষাতের পরের দিনই বলেছিল, কিন্তু ব্রাইডা তাতে বাধা দেয়নি। এভাবেই লরেন্স তার জগৎটাকে ব্রাইডার সাথে ভাগ করে নেয়। অনেক তারারা
এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। যদিও তাদের আলো এখনো জগতে বিরাজ করছে, অন্য তারারা অনেক অনেক দূরে জন্ম নিচ্ছে, তাদের আলো এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। কেউ কি কখনো জানে না আসলে আকাশটা দেখতে কেমন? এই প্রশ্নটা তাদের প্রথম সাক্ষাতের সময় করেছিল। আনন্দ ঘন মুহূর্তে এ কথার পুনরাবৃত্তির উপভোগ্য। আমরা জানি না, যা আমরা দেখতে পাই তা নিয়ে স্টাডি করি, কিন্তু যা আমরা দেখি তাই সব সময় সেখানে থাকে না। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, আমরা কি দিয়ে তৈরি? আমাদের শরীরে অণু, পরমাণু, এগুলো কোথা থেকে আসে? লরেন্স আকাশের দিকে তাকিয়ে বলল, ওগুলো ওই আকাশের তারাতে তৈরি নদীতেও। এগুলো সেই আদিম দুনিয়ার অস্তিত্ব। তো সৃষ্টির প্রথম মুহূর্ত পরে আর কোনো কিছু যোগ হয়নি? না, কিছুই না। সব কিছুই চলমান, তা চলছে। সব কিছুই রূপান্তর হয়ে এসেছে, রূপান্তরিত হচ্ছে। কিন্তু এই জগতে যা কিছুর অস্তিত্ব আছে তা বিলিয়ন বছর আগে একই পদার্থ। এর মধ্যে সামান্যতম পরমাণু কণাও যোগ হয়নি। ব্রাইডা বসে বসে আকাশের তারা আর প্রবাহমান নদীর গতিময়তা দেখতে লাগলো। নদীর প্রবাহমানতা দেখা অনেক সহজ, কিন্তু আকাশের তারার গতিময়তা দেখা কঠিন, যদিও উভয়ই প্রবাহমান। লরেন্স, ব্রাইডা শেষ পর্যন্ত বলল, তারা দুজনে দীর্ঘ সময় ধরে নৌকার চলাচল দেখছে। আমাকে এবারে অন্যরকম একটা প্রশ্ন করতে দাও। আমার শরীরে যেসব পরমাণু আমার শরীর গঠন করেছে, সেই একই পরমাণু দ্বারা কি আগে কারো শরীর গঠিত হওয়া কি সম্ভব? লরেন্স তার দিকে উৎসুক হয়ে তাকিয়ে রইল। তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি যা বলছি, এরকম কোনো কিছু কি সম্ভব? সেগুলো উদ্ভিদ অথবা পোকামাকড় অথবা তা এমনকি হিলিয়াম অণুতেও রূপান্তরিত হতে পারে, আর তা পৃথিবী থেকে মিলিয়ন মাইল দূরে কোথাও হতে পারে। কিন্তু তা কি সম্ভব যে আজ যা দিয়ে আমার শরীর, তা অন্য কারোর শরীর হতে পারে? যে মারা গিয়েছে অন্য কারো শরীরও এমন কেউ? লরেন্স মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ, তা হতে পারে। দূর থেকে সঙ্গীতের ধ্বনি আসছিল, নদীর অন্য পাশ থেকে আসছিল, এমনকি তার থেকেও আরো দূরে হতে পারে। ব্রাইডা নদীর বুকে সিলিওটে একজন নাবিককে দেখতে পেল। তার কৈশোরের কথা মনে পড়ে গেল স্কুল ডান্সারের কথা, তার ছোট বেডরুম, পনিটেল চুল, সে চুল বাঁধার গোলাপি ফিতে। ব্রাইডা বুঝতে পারল লরেন্স এর আগে কখনো এই জাতীয় প্রশ্ন মুখোমুখি হয়নি। সম্ভবত এখন সে বিস্ময়ের সাথে ভাবছে, যদি তার নিজের শরীর অন্য কোনো ভাইকিং যোদ্ধার শরীর হয়ে থাকে, অথবা কোনো আগ্নেয়গির অগ্নুপাতে, অথবা প্রাগৈতিহাসিক যুগের কোনো রহস্যময়ের বিলুপ্ত প্রাণী হয়ে থাকে। কিন্তু ব্রাইডার চিন্তাভাবনা অন্যদিকে ঘুরপাক খাচ্ছিল। সে শুধু জানতে চাইছিল, এই যে মানুষ তাকে আবেগের সাথে আলিঙ্গন করে, সে কি কখনো তার নিজের অংশ ছিল? বার্জ নৌকা কাছাকাছি চলে এসেছে। সঙ্গীতের মূর্ছনা জোরালো হয়েছে। অন্য টেবিলের কথোপকথন শেষ হয়ে গেছে। সবাই উৎকীর্ণ হয়ে বোঝার চেষ্টা করছে শব্দ কোথা থেকে আসছে, কারণ সবাই এক সময় কিশোর ছিল, স্কুল ডান্সে অংশ নিয়েছিল, তাদের স্বপ্নে যোদ্ধা আর পরীর গল্প জায়গা করে নিয়েছিল। আমি তোমাকে ভালোবাসি লরেন্স। ব্রাইডা আশা করে সুদর্শন তরুণ যে আকাশের তারা আর আলো সম্পর্কে এত বেশি জানে, সে তার অংশ হবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ রইল।